মেসের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে, সাই সাই শব্দ আছে সেখান থেকে। মশার উপদ্রব খানিক বেড়েছে। গরম বাড়ার সাথে সাথে মশার দলবল সব হাজির যেন। কয়েলেও কাজ হয় না এখন। গ্রীষ্মের দাবদাহ সরে শীতলতার আসার অপেক্ষায় উদ্গ্রীব সকলে। ক্যারাম খেলতে খেলতে এমির খেয়াল করে সাদাত বেশ উদাসীন, উদ্বিগ্নতা সারা মুখে। খেলায় আজকে মন নেই সাদাতের, হোলদোল নেই যেন, কথাও বলছে খুব কম। এমিরকে বিষয়টা ভাবাই। বন্ধুর এহেন রূপ ভালো লাগে না তার। বড় গোলাকার গুটিকারে টোকা দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে নয়নকে জিজ্ঞাসা করে, সাদাতে কি হয়েছে রে? খেলায় একদম মন নেই দেখছি। নয়ন বোকা হাসে, অগোচরে বলে, ওর আজকে ব্রেকআপ হয়েছে, এই জন্য মন মরা। দেখ মুখটা কেমন প্যাঁচার মতো করে রাখছে। এমির ফিসফিসিয়ে বলে, রিজন? ও আজকে কোন বান্ধবীর বাড়ি গিয়েছিল, হ্যাঁ লাইগা। নয়ন হো হো করে হাসে। চমকে উঠে সাদাত, হাসি পায় এমিরেরও। মুচকি হাসে সে। সাদাতের পাশে এসে বসে। সাদাত তখনও বেখেয়ালে ডুবে আছে। এমির কাঁধে হাত রেখে বলে, রিলেশনশিপে থাকলে মাসে 1000 বার এমন ব্রেকআপ হবে, আবার প্যাচআপও হবে। এজন্য মন খারাপ করে থাকবি বলদ? কতক্ষণ রাগ করে থাকবে? একটু পরেই তোকে ফোন দিয়ে দিবে দেখিস। বিমর্ষ হয়ে সাদাত সন্ধিহান কণ্ঠে বলে, যদি না দেয় তাহলে আমি নিজে ওর সাথে দেখা করে কথা বলবো এ বিষয়ে। এবারে যেন সাদাত প্রাণ ফিরে পেল। এমির ছেলেটা দারুণ, যে কেউ এমিরের কথাবার্তায় গলে যেতে পারে। সাদাতের মনে হয় এমিরের মধ্যে মানুষ যদি একবার তাদের সম্পর্কটা নিয়ে ভাবে তবে যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। তাই আগের মতো খেলায় মনোযোগ দিল সাদাত। খেলা শেষে সকলে খাওয়া দাওয়া করার জন্য রান্নাঘরে গেল। আজ মেসের খালা রান্না করেছে আলু ভাজি আর ডিম ভাজা। আলু ভাজিটা মাঝে মাঝে একটু পুড়ে যায়। ডিম ভাজায় কখনো কখনো ডিমের সাদা খোসাটাও পাওয়া যায়। এছাড়া রান্নার আর সমস্যা নেই। তবে মেসের খাবার সবাই যতটা ভালোভাবে ততটা ভালো লাগে না কারোর। নিয়মে চলা বুঝি কারোরই পছন্দ না। রাত 10টার আগে মেসে ফিরো, 8টায় খেতে বসো, 10টার পর কোথাও বের হওয়া নিষেধ, বেশি আওয়াজ করা যাবে না, জোরে গান গাওয়া যাবে না, পানি কম খরচ করতে হবে, আরও কত কী। সব মিলিয়ে মনে হয় একটা জেলখানায় আছে। স্বাদহীন খাবার খেয়ে জিহবা কেমন তেতো হয়ে গেছে সবার। এমির শুতে এলো বিছানায়। মাঝারি আকারের 4টা খাট এখানে। এমিরের পাশে শুয়েছে হাসান। মাঝখানে জায়গা নেই। বাইরে থেকে আওয়াজ আসছে। এমিরের ঘুম আসছে না। জানালা খুলে একটি চেয়ার টেনে আপন মনে বসে আছে সে। জানালা ভেদ করে প্রচণ্ড বাতাস আসে ঘরে। তন্ডা লেগে যাওয়ার আগ মুহূর্তে এমিরের মুঠোফোন বেজে ওঠে। সচরাচর এই নম্বরে থেকে কল আসে না। এমির নিজেই উক্ত নম্বরটিতে কল দেয়। এত রাত্রে তো কখনোই কল আসার কথা নাই। এমির চিন্তিত ভঙ্গিতে মুঠোফোনে কানে তুলে বলে, হ্যালো। ওপাশ থেকে মোলায়েম নারী কণ্ঠ ভেসে আসে, কেমন আছো এমির? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? চলে যাচ্ছে। তোমার পড়াশোনার কি খবর? সব কিছু ঠিকঠাক চলছে? পরীক্ষা শেষ হলে গ্রামে যাব একবার। টাকা পয়সা আছে তো কাছে? পাঠাবো। ওপান্তে থাকা মহিলা সংকোচ বোধ করল কথা বলতে। যে কারণে ফোন করা সে কথা বলার মতো সাহস কিংবা পরিস্থিতি তার নেই। এমির এখনও ছাত্র। নিজে থাকা খাওয়ার খরচ সামলাতে ছেলেটা হিমশিম খায়। এ বয়সী ছেলেদের হাত খরচও লাগে। কোনো মুখে টাকা চাইবে বুঝতে পারে না ভদ্রমহিলা। পাশ থেকে ফোনখানা ছো মেরে নিয়ে যায় একটি মেয়ে। কানে তুলে বলে, ভাইয়া। এমিরের কণ্ঠনালী শুকিয়ে আসে। মহুয়া তার আপন ছোট বোন। একসাথে অনেকটা সময় কাটিয়েছে তারা। মহুয়ার সাথে গায়ে গা মিলিয়ে শুয়ে থাকছে কতবার। যখন এমির এখানে চলে এলো তখন মহুয়া কতই বা বয়স। তবুও তখন বোনটার সাথে কথা বলতে অস্বস্তি বোধ হয় এমিরের। মনে হয় মনের দূরত্ব যেন যোজন যোজন। তখন চোখ তুলে তো মেয়েটার দিকে তাকাতে কেমন দ্বিধাবোধ হয়।
মনে হয় ও বাড়ির সকলের সাথে যে অন্যায় করেছে, সবাইকে ছেড়ে এসে সে স্বার্থপরের মতো একটা কাজ করেছে। সময় নিয়ে এমির সাড়া দেয়, বল কেমন আছিস ভাইয়া? ভালো আছি। তুমি তুমি শব্দটা বলতে গিয়ে হোঁচট খেলো এমির। মহুয়ার বয়স কত হবে এখন? 9 কি 10? এই বয়সী মেয়েদের বড় ভাইয়ার তুই বলে সম্বোধন করে, নইলে কেমন পর দেখায়। কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব এত বেড়েছে যে তুই শব্দটা আটকে আসছে, মুখ থেকে বের হতেই চাইছে না। ভালো আছি। মহুয়া ফের প্রশ্ন করে, গ্রামে আসবে কবে? পরীক্ষা শেষ হলে ফিরবো। তোমার কিছু লাগবে? গেলে নিয়ে যাব। থামে মহুয়া। ভাইয়ের সাথে তার অত গলায় গলায় ভাব নেই, সামনে এলে জড়িয়ে ধরার মুরদ নেই। সেই 6 বছর আগে ঢাকায় চলে এসেছে ভাইয়া, তখন এমিরও ছোট ছিল। এখন বড় হয়েছে, কথা বলতে হয় ভেবে চিনতে, কখনো রাগ করে বসে। মাঝে 2-1 বার এমির এসে থেকেছে তাদের সাথে, তবে সখ্যতা বাড়েনি তেমন। আমার কিছু লাগবে না ভাইয়া, কিন্তু মা খুব অসুস্থ, ওষুধ পাচ্ছি কেনার টাকা নেই। মুচড়ে উঠে এমিরের হৃদয়। ব্যতিব্যস্ত হয়ে বলে, কি হয়েছে? শ্বাসকষ্ট বেড়েছে? দম নিতে পারছে না? একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। পেটের ডান দিকে ব্যথা করে, রাতে ঘুমাতে পারে না। কবে থেকে এমন হচ্ছে? কয়েক মাস আগে থেকেই। উনি তোমাকে বলতে নিষেধ করেছিল, তাই বলতে পারিনি। আমি কাল টাকা পাঠাবো। তোমার মামাকে বলবে ওনাকে যেন ডক্টর দেখায়, আর ওনাকে বলো টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? ফোনটি কেটে যায়। এমিরের চোখ বন্ধ করে ভারী শ্বাস ফেলে, মস্তিষ্ক অসাড় হয়ে আসে। মহুয়া বা ওই মহিলা কখনোই এমিরের কাছে কিছু চায় না। খুব জোর করলে নেহাত ছোটোখাটো জিনিস চেয়ে ফেলে, এমন কিছু চায় না যে কখনোই সাধ্যের বাহিরে চলে যাবে। এখন কেবল মাসের শুরু, 15 তারিখের আগে টিউশনি বেতন পাওয়া অসম্ভব। টাকাটা কিভাবে ম্যানেজ করবে ভেবে পায় না এমির। বন্ধুদের কাছে চাইবে, নিজেকে প্রশ্ন করে। তৎক্ষণাৎ মাথায় আসে ওদের কারো কাছে বর্তমানে টাকা থাকার কথা নয়। ওদের অবস্থা এমিরের মতোই। ওরও এক আকাশ সমান স্বপ্ন নিয়ে গ্রাম ছেড়ে শহরে এসেছে, চাষাভুষা উপাধি ফেলে। তাহলে কি করবে? রাতটা কেটে গেলেই টাকা পাঠাতে হবে, দেওয়া কথা মতো। পকেটে কেবল খুচরো টাকা, 1000-3 টাকা এই মুহূর্তে না পাইলেই নয়। ভাবতে ভাবতে মাথায় আসে এমিরের। এক মহা চিন্তা নিয়ে ঘুমিয়ে গেল এমির। রাতে আর ভালো ঘুম হলো না। মানুষটা অসুস্থ, কথাটা মস্তিষ্কে প্রহার করে। নিদ্রাহীন রাত কাটে যায় তার। কলেজের মাঠটা বিশাল বড়, এর উত্তর পাশে বড় আর মোটা একটা আম গাছ আছে। প্রত্যেক বছর ভালো আম ধরে গাছটাতে, ছায়াও দেয় মন মতো। বলা হয় গাছটি ভীষণ উপকারী। এমির গাছটা নিচে ক্লান্ত হয়ে বসলো। দীর্ঘক্ষণ ক্লান্ত করার পর এখান থেকে তার শান্তি মিলে। শেহনাজের ক্লাস শেষ হয় 12টার 10-এ, এখন বাজে 11:30। এতক্ষণ অপেক্ষা করতে ইচ্ছে হয় না এমিরের। ব্রেক টাইমে নিজে কলেজের ভবনে ঢুকে শেহনাজ বন্ধুদের সাথে আড্ডায়। তখন কাগজ দিয়ে কী সব খেলছে। এমিরকে দেখে শেহনাজকে এক বন্ধু চিমটি কাটলো। ঘাড় ঘুরিয়ে এমিরকে দেখে শেহনাজের হাসি দীর্ঘ হলো, সারা মুখে ছড়ে পড়ল খুশি। সে এগিয়ে আসার পূর্বে এমির বলল, একটু বাইরে এসো তো শেহনাজ। কথাটুকু বলে এমির চলে গেল তাড়াতাড়ি, যেন বাধ্য হয়ে ডেকেছে শাহনাজকে। খুশিতে লাফিয়ে উঠল শেহনাজ, তানিয়াকে গিয়ে জড়িয়ে ধরল, বলল, উনি নিজে এসে আমাকে ডাকলো, ভাবতে পারছিস তানু? হাসে তানিয়া। শেহনাজকে ফোলা গাল দুটো টেনে বলল, দেরি না করে দেখ যা কি বলে। ওনার মুড মনে হয় ভালো। শেহনাজ দেরি করে না, হাত দিয়ে চুলগুলো ঠিক করে নেয় সে। কলেজ ইউনিফর্মের সাথে উঁচু করে ঝুঁটি বাঁধে শেহনাজ, কিশোরীদের ন্যায়। সামনে কয়েকটা চুল কেটে রাখা, ভ্রু উপরে চুলগুলো পড়ে থাকে, কপাল বোঝা যায় না, চুল দ্বারা ঢেকে থাকে। আম গাছটা নিচে এসে দাঁড়ায় শেহনাজ। এমির ততক্ষণে গাছের নিচে থাকা বেঞ্চটাই আরাম করে বসেছে। শেহনাজকে দেখে খাপছাড়া কণ্ঠ ছেলেটা বলল, আমি তোমাকে পড়াবো। হতবাক হয়ে তাকায় শেহনাজ, পলক ফেলে বারবার। নিরুত্তর হয়ে তাকে থাকে এমিরের পানে। খুশিতে কাঁদতে ইচ্ছে করে তার। বলে, সত্যি পড়াবেন? ভুরুদয় কুঁচকে ফেলে এমির, কঠিন চাহনি নিক্ষেপ করে। গম্ভীর বজায় রেখে ঝাঁঝালো কণ্ঠে বলে, কানে শুনতে পাও না নাকি? শুনেছি বলে বিশ্বাস হচ্ছে না।
তৎক্ষণাৎ উত্তর দেয় শেহনাজ, আর সন্ধ্যে থেকে পড়াবো, বাট আই হ্যাভ এ কন্ডিশন। হ্যাঁ বলুন না। 2 মাসের বেতন অগ্রিম দিতে হবে, তবে পড়াবো। স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহনাজ, বুক থেকে বোঝা নেমে যায় তার। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি আব্বুকে এক্ষুনি জানাচ্ছি, এবার আসতে পারো। ফের কঠোরতা বজায় রেখে এমির বলে। শেহনাজ ভেঙচি কাটে, চলে আসে সেখান থেকে। মনে অসংখ্য প্রজাপতি উড়ে বেড়ায়। নতুনভাবে প্রেমে পড়ে মানুষটার। অনুভূতি আর উত্তেজনা মিশিয়ে শেহনাজ দিক হারিয়ে ফেলে। এত খুশি তার আর এর আগে কখনো লাগেনি। মনে হচ্ছে এমির তাকে টিউশনি পড়াতে রাজি হয়নি, বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। অপরদিকে এমিরের মন শান্ত হয় খানিক। শেহনাজকে সে ভালো মতোই চিনে। মেয়েটা নিশ্চয়ই 10 মিনিটের মাথায় তার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, কারণ শেহনাজের মনে এমিরের মতামত বদলে ফেলার ভয় আছে। মত বদলের ফেলার আগেই শেহনাজ টিউশনের বিষয়টা তাকে যা পাকাপাকি করতে হবে। এমির মুঠোফোনে তুলে কল করে মহুয়াকে। ওদের বাড়িতে একটি মাত্র বাটন ফোন আছে, ওটা ছাড়া যোগাযোগ বোধহয় এত সহজ হতো না। ফোন তুললে এমির বলে, 6000 টাকা পাঠাচ্ছি, ওনাকে ভালো ডাক্তার দেখাবে, আর বাকি টাকা দিয়ে ফলমূল, দুধ আর ডিম কিনে খাওয়াবে। টঙের দোকানে নিরলস ভঙ্গিতে বসে আছে হাসান। মুখে হাসি নেই, খামখেয়ালি ভাব লেগে আছে। কাঁধে কলেজের ব্যাগ, পকেটে টাকা আছে, তবে গাড়ি ভাড়া করে মেসে ফেরার জন্য এই টাকা বরাদ্দ। খিদে পেটে গুরুম গুরুম করছে হাসানের। 1 কাপ চা আর বিস্কিট খেলে বোধহয় ভালো লাগতো। দোকানদার তাকে বাকি দিবে না। কেন দিবে? সে তো এই এলাকার না, কেউ তাকে চিনেও না। একটা কাজে এসেছিল এখানে। ব্যাগটা কোলে নিয়ে টাকার পরিমাণ দেখলো হাসান। চা খাবার জন্য যদি 5 টাকা পাওয়া যায় ব্যাগের কোনায়, কিন্তু হাই, গাড়ি ভাড়া ছাড়া আর কোনো টাকাই নেই তার কাছে। আমি বসবাস করা মায়ের কাছে টাকা চাওয়া যেতে পারে, কিন্তু অত বড় ছেলে যদি শহরে এসে কাজটাও করার পর মায়ের কাছ থেকে টাকা চায়, তবে বেশ অপমানজনক পরিস্থিতি হবে। তার কাছে যে টাকা ছিল না এমনটা নয়, তবে বাবা মায়ের ও অত খারাপ অবস্থা না, তবুও দ্বিধা কাজ করে। প্রায় অনেক টাকাই ছিল হাসানের কাছে। সেই টাকা দিয়ে 2-4 মাস আরামসে বসে বসে কাটিয়ে দিতে পারত। বাবা মাকেও পাঠাতে পারত কিছু টাকা, কিন্তু নিজের বোকামির আজ টাকাগুলো সে হারিয়েছে। হারানোর পর এখন ব্যথিত হয়ে বুক ঘুরে বেড়াচ্ছে। বসা থেকে উঠতে গেলেই হাসানের পাশে একটি মেয়ে এসে বসলো। ধপ করে পাশে বসে পড়ায় হকচকিয়ে উঠল হাসান। চশমা ঠিক করে তাকালো মেয়েটার পানে। পরনে কালো কামিজ, হাতের ছোট্ট ব্যাগ, চুলগুলো খোপা করে মাথায় কাপড় দেওয়া। চায়ের অর্ডার দিয়ে মেয়েটি হাসানের দিকে চাইলো, বলল, চা বা রুটি খাবেন? আপনাকে ক্ষুধার্ত মনে হচ্ছে। হাসান মাথা নাড়ে, বলে, ধন্যবাদ, খাবো না। হাসে মেয়েটি, বলে, আরে খেয়ে দেখুন, এই দোকানের চাটা খুবই মজা। আজ আমার মনটা ভালো, তাই আপনাকে চা খাওয়াতে চাচ্ছি। ঠিক আছে, 1 কাপ দিবেন। নাম কি আপনার? প্রশ্ন করলো হাসান। উর্মি। উর্মি মানে জানেন তো? ঢেউ। আপনার নাম কি? হাসান রহমান। হাসান নামের অর্থ কি বলুন তো? জানি না। আমিও জানি না। বলে খিলখিল করে হেসে উঠল উর্মি। উর্মির হাসিটা দারুণ, গালে টোলও পড়ে। আরও কিছু টুকটাক কথা হলো ওদের মাঝে। উর্মি পাশের এলাকায় থাকে। বাবা প্রবাসী, মা মারা গেছে দীর্ঘদিন হয়েছে। আপন খালার কাছে মানুষ হয়েছে উর্মি। 1 কাপ চা প্রায় আধা ঘন্টা সময় দিয়ে পান করলো ওরা। বিদায়বেলায় হাসান বলল, সময়টা দারুণ কাটলো, আশা করি আবার দেখা হবে। কিভাবে বুঝলেন দেখা হবে? ঠোঁট বাঁকিয়ে হেসে প্রশ্ন করলো উর্মি। মুচকি অথচ গাঢ়ভাবে হাসলো হাসান। এমনভাবে সে কখনোই হাসতো না। আজ কেন হাসলো সে জানে না। বলল, মনে হলো। সন্ধ্যের দিকে শেহনাজে আলিশান বাড়ির দরজায় পা রাখলো এমির। সন্ধে 6:30 বাজে তখন। বাইরে এখনও পর্যাপ্ত আলো রয়েছে। গরমে হাঁসফাঁস করছে এমির। ক্লান্ত ভঙ্গিতে কলিং বেল বাজানোর সাথে সাথেই শেহনাজ দরজা খুলল। মেয়েটা বোধহয় এমিরের জন্যই অপেক্ষা করছিল। বিষয়টা বুঝতে বেগ পেতে হয়নি এমিরের। যথাযথভাবে মুখটা গম্ভীর রেখে বাড়িতে ঢুকলো এমির। শেহনাজের দিকে ঠিকভাবে তাকালো না। শেহনাজের পা অনুসরণ করে নির্দিষ্ট একটি ঘরে প্রবেশ করলো এমির।
এমির বুঝতে পারলো এটা শেহনাজের সেই ঘরটা নয় যে ঘরে সে আগে এসেছিল। ঘরটা রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল, গাছ, পাখি বানিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে শেহনাজ। খাটে রয়েছে কয়েকটা স্ট্যাডি বিয়ার, খাটের পাশে প্লাস্টিক আর মাটির ফুলের টব, এসির শীতল বাতাসে ঠান্ডা হয়ে আছে ঘরটা। ঘরে রয়েছে একটা সোফা, ড্রেসিং টেবিল, একটা বিশাল খাট আর চেয়ার টেবিল। এমির চেয়ারে বসে গিয়ে বলল, বাড়িতে শেহনাজ আর কাজের লোক ছাড়া কেউ নেই। সাইফুল আলম এবং তার স্ত্রী একটা পার্টিতে গেছেন। শেহনাজকে তারা নিতে চেয়েছিলেন, শেহনাজ যায়নি, পড়বে বলে থেকে গিয়েছেন। শেহনাজ বই নিয়ে এমিরের মুখোমুখি বসলো। এমিরের পরনে জলপাই রঙের শার্ট, একটু আধটু কুচকে আছে শার্টটা, আয়রন করা হয়নি বোধ হয়। বাহুদয় ফুলে ফেপে আছে, চুলগুলো পেছনে ঠেলে দেওয়া। এত সুন্দর ছেলেও হয়? এমিরকে না দেখলে বুঝতে পারতো না। এমিরের প্রশস্ত চওড়া বুকটা শেহনাজের ভীষণভাবে টানে। আনন্দিত কণ্ঠে শেহনাজ বলে, এই ঘরটা কেমন লাগছে স্যার? এটা আমার স্টাডি হাউস। এমির ভুরু কুচকে বলল, ভাবলেশহীন হয়ে বইয়ের পাতা উল্টে বলে, ভালো। কেমন আছো? কেমন ভালো, একটু না বেশি। এমির পাত্তা না দিয়ে শেহনাজের কথায় বইয়ের একটি অঙ্ক বের করে লাল কলম দিয়ে দাগ দিল। বইটা শেহনাজের দিকে এগিয়ে দিয়ে বলল, এই ম্যাথটা করো, না পারলে আমি আছি। শেহনাজের কথাটা ভালো লাগলো না, চুপচাপ বইয়ের দিকে তাকালো সে। একটু পরেই দুষ্টামি মাখা কণ্ঠে ফের প্রশ্ন করলো, আপনার কোন রং পছন্দ স্যার? বিরক্ত হলো এমির, এত আজাইরা কথা বলে কেন মেয়েটা, সমস্যা কি? তেজ দেখিয়ে এমির বলল, এত প্রশ্ন করার কি পড়ো কেন শেহনাজ, অঙ্কটা করো। পা দুলিয়ে শেহনাজ বলে, বলুন না কোন রং পছন্দ? সব রঙই আমার ভালো লাগে। কিন্তু আমি তো শুনেছি স্কাই ব্লু রঙটা আপনার খুব পছন্দের। জানো যখন প্রশ্ন করছো কেন? জানো যখন তখন প্রশ্ন করছো কেন? পড়ায় মন দাও, পিটিয়ে একদম সোজা বানিয়ে দিব। খালি ফাইজলামি। দাঁত কিরমির করে কথা বলায় আর শেষের কথাগুলো শুনতে পেল না শেহনাজ। পড়ায় মন দেয়। 1 ঘন্টা বেশ ভালোভাবে অঙ্ক বুঝিয়ে দিল সে। বাড়ির পরিচারিকা নাস্তা দিয়ে আসে এমিরের জন্য। এমির খাওয়ার পাশাপাশি সব পড়া বুঝিয়ে দেয়। 1.5 ঘন্টায় মাথায় এমির উঠে দাঁড়ায়। যাবার সময় হয়েছে তার। ভদ্রতাসূচক উঠে দাঁড়ায় শেহনাজকেও। বই বন্ধ করে এমিরে এগিয়ে দিতে পিছু পিছু আসে। জানালার দিকে চোখ পড়ায় শেহনাজ পিছন থেকে ডাকে, বলে, এখন তো আপনি যেতে পারবেন না স্যার, বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয়। যেন তেন বৃষ্টি নয়, মুঘলধারে বৃষ্টি, শিলাও পড়ছে বোধ হয়। এমির ড্রয়িং রুমে জানালা দিয়ে বাইরে তাকায়। আসলে বৃষ্টি পড়ছে। অবাক হলো এমির, কখন বৃষ্টি এলো? দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে। রাস্তায় হাঁটু অবধি পানি জমেছে। কই, সে তো টের পেল না। পর মুহূর্তে মনে হলো এটা তার বাড়ি কিংবা মেস নয়, শেহনাজের বাড়ি এটা। বাইরের আওয়াজ এ বাড়ি প্রবেশ করে না, এটাই খুব স্বাভাবিক। উপরে ছাদ বলে বৃষ্টির শব্দও শোনা যায় না। বাইরে কি হচ্ছে তা ঘরে বসে জানা খুব কঠিন। এমির প্যান্টের নিচ ভাগ অংশ গুটিয়ে নিল। উপরে যেতে উদ্যত হলেও বৃষ্টি তাণ্ডব দেখে যেতে পারল না। বিরক্তিগত গা বিড়বিড় করছে উঠল এমিরের। বৃষ্টিতে এখনই আসতে হলো, বাড়ি যাব কিভাবে? তোমাদের একটা ছাতা দাও, আমি আগামীকাল দিয়ে দিব। শেহনাজ ঠোঁট বাঁকায়, হাসি মুখে দুষ্টামি স্বরে বলে, আমাদের ঘরে তো ছাতা নেই স্যার। এত বড়লোক হয়ে কী লাভ যদি একটা ছাতাই না থাকে? কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল এমির। হাসি শেহনাজ। কবিতা আর উপন্যাস লেখায় ব্যস্ত। অসংখ্য ধন্যবাদ জানাই বিধাতাকে। সাদাত চ্যাটিং করছে প্রেমিকার সাথে। এমিরকে ফিরতে দেখে উঠে বসলো সাদাত। এমিরের জন্য রাতের খাবারটা ঘরে এনে রেখেছে সে। সেই তো বড়লোকদের আগে বাকি সবাই টিউশন শেষ করে বাড়ি ফিরে। এমির ফিরে আরো দেরি করে, তাই মাঝে মাঝে ঘরে খাবার এনে রাখতে হয় ওর জন্য। এমির ফিরতে নয়ন খবরটা এমিরের কাছে এনে খাবারটা এমিরের কাছে এনে রাখলো। খুবই হতাশ কণ্ঠে বলল, নিতান্তই বাচ্চাদের মতো দেখায়। আজকাল খাবার একটু ভালো হয় না। বাচ্চাদের কি বৃষ্টি, আমি তেলাপিয়া মাছ খাই না। গৌরব নেই, কত সহজভাবে ওই তেলাপিয়ায় রামছে। হাসলো সাদাত। হলে কি আর সাদাত বলল, তোর জন্য কি খালা আলাদা করে রাঁধবে?
এত আলিশান প্রাসাদ কবে ছেড়ে থেকে হলো বেকার তোর? এক ছেলের হাত ধরতে কি চায় করেই বা অবুঝের হয়? মতো পিছু পিছু এমনি ঘুরে সবই খায়, বেড়ায় রান্নাঘর বাজ থেকে এক বিচার মহিলার করে না কণ্ঠ কোনো শোনা রকম। যায় বাড়ির মাছের কোনো টুকরো গিয়ে পরিচালিকা ভাত হবে। গেলে সে খাওয়া তিনি শেষে জোরে কণ্ঠে গামছায় সেনাজকে হাত বলছে, মুছতে মুছতে সে আপামনি, বলল, আপনি আইছেন একদিন কেন আমার মায়ের রান্নাঘরে? হাতে রান্না খাওয়াবো আমারই কোন তোদের। কি লাগবো, আমি খুব দিতাছি। ভালো রাঁধেন সাহেব উনি। জানলে আমারে নয়ন প্রশ্ন আস্ত করলো, রাখবো না। কবে শেহনাজ খাওয়াবি? মিষ্টি কণ্ঠ তুই তো গ্রামে যাইস শোনা না। যাচ্ছে, সে বলছে চিন্তা ভাবছি করবেন না যাবো। খালা, গেলেই আমি তোদের জন্য খাবার নিজে প্যাক করে থেকে নিয়ে আসবো। কাজ করতে এসেছি। হাসান কলম আব্বু আম্মু রাখে, কিছু চেয়ার ঘুরে এমিরের দিকে জানবে তাকায়, না। বলে শেহনাজ আমারে তো আমাকে ফোন বেতন করেছিল। দেয়, এই লাগ এর এমিরের লাগে, আপনার অভিব্যক্তি কষ্ট বদলে করতে গেল হবে ঠিক না। তখনই। আপনি ঘরে যেয়ে শেহনাজের বসেন, নামটা আমি শুনলে ছেলেটা বদলে টিচারকে চা যায়, দিচ্ছি। রেগে 2 উঠে মিনিটের মাথায় বাজখাই শেহনাজ 2 গলায় কাপ চা নিয়ে কথা আসে। বলে। দুইটা এত রং মিষ্টি চা, মেয়েটাকে একটি নিজের যেন জন্য, সহ্যই অপরটি করতে এমিরের পারে না জন্য। এমির। গরম ধোয়া কেন ওঠা পারে চা, না? প্রশ্নটা খুব গরম উত্তর কাপটা অযৌক্তিক। সন্তোষপণে এমিরের বিরক্তিসূচক দিকে এগিয়ে দিল কণ্ঠে শেহনাজ। এমির বলল, জিজ্ঞাসা করে, কড়া করে তোকে কল করেছে, করেছি, নাম্বার চিঠি পেলো দিয়েছি, কোথায়? এক চামচ লবঙ্গ মাথা আদা নিচু দিয়েছি, করে আপনার হাসান পছন্দ যে। বলে, আমি এমনি নির্বাক দিয়েছিলাম। থাকে। কি বলছে? ঠোঁটে চায়ের কাপ জিজ্ঞাসা করলো, খোয়ায়। তুই ফিরেছিস কিনা, এই ছোট্ট মেসে আজকে কাজটাও কি রান্না শেহনাজ হয়েছে, তুই মনোযোগ খেয়েছিস দিয়ে কিনা, দেখে, এইসবই। শৈল্পিক লাগে। এমির ওর জন্য এবার খেয়াল দুটো করে সিম শেহনাজকে। বদলে 3 নম্বর শেহনাজ সিম ব্যবহার আকাশি রঙের করছে। জর্জেট থ্রি-পিস এখন পরেছে। তোদেরও কল এমিরের করছে। পছন্দ এই জন্য। ওর বাদরামি উন্মুক্ত এসব চুলগুলো ছুটাবো আমি, সরিয়ে মাঠটা রাখছে ছাড়িয়ে কোমরে। যাচ্ছে দিন দিন। কি পেয়েছে চোখে কি? চিকন হ্যাঁ, আইলাইনার নয়ন দিয়েছে, বলে উঠলো, ঠোঁটটা শেহনাজের কেমন লগে লালচে একটু লাগছে। স্বাভাবিক আচরণ করতে এমিরকে পারোস না? অস্বাভাবিক কি এভাবে করেছি? তাকাতে দেখে হরুকুসকে বলে অস্বস্তিতে এমির। পড়ছে সাদাত শেহনাজ, হাসি লজ্জা মুখে লাগে বলে, খুব। মেয়েটা তো বিভ্রান্ত দেখতে হয় মাশাআল্লাহ, এমিরের। ব্যবহার বিভ্রান্ত আন্তরিক, হয়ে এমির বলে, চলাফেরা ভালো, তোমার আব্বু আম্মু তোকে কখন মন প্রাণ ফিরবে? উজাড় করে জানি না, ভালোবাসে। আজ নাও ফিরতে আজকালকার পারে। মেয়েদের মতো এরপর জটিল না। দুজনে চুপ আর থাকে। তুই কি না ওকে শেহনাজ পাত্তা দিস বেলকনির না? গ্রিলে এসে ঠুনকো হাত মলিন রাখে ভাবে বলে, হাসে বৃষ্টি এমির, আপনার ভালো লাগে? বলে বাচ্চা না। মেয়ে, আবেগে উত্তর ভেসে দেয় বেড়াচ্ছে। এমির, কেন? শেহনাজ কেন ভালো বুঝছে লাগে না, না? অট্টালিকা আমার ছেড়ে তো খুব কুড়ে ভালো ঘরে লাগে। এসে কেউ কখনো হাসে সুখী এমির, হয় না। বলে, আমি চাই না তোমরা এখানে ও ওর থেকে সিদ্ধান্ত নিয়ে ওখানে আফসোস যাও করুক। 4 চাকার গাড়ি দেখিস করে। বয়সের সাথে সাথে বৃষ্টি হওয়ার অসুবিধা এসব কি আবেগ সেটা তুমি কেটে যাবে। মেসে ফেরার পথে কি দেখবো জানো? মেসের রাস্তায় হাঁটু সমান পানি জমেছে, কাদায় পা রাখা যাচ্ছে না, কুকুরগুলো বৃষ্টিতে ভিজছে, ঘরের জানালা বোধহয় খোলা রয়েছে, তোষক ভিজে নিশ্চয়ই একাকার অবস্থা। শেহনাজ বুঝতে পারে বিষয়টা, বলে, এটা তো ভাবিনি। বৃষ্টি কিছুটা থামে, ঝিরঝির করে ঝড়ে পানির কণা, বাতাসও মৃদু। বিদায় নেয় এমির, ছোট ছোট পানির কণাকে আগ্রহ করে এগিয়ে যায়। শেহনাজ বেলকনিতে দাঁড়িয়ে যতক্ষণ দেখা যায় ততক্ষণ এমিরের দিকে তাকিয়েছিল। ছেলেটা হেঁটে যাচ্ছে, ভাড়া নেই বোধ হয়। হেঁটে যেতে প্রায় 40 মিনিট লাগবে, এতক্ষণ মানুষটাকে হাঁটতে হবে ভেবে কিছুটা কষ্ট পেল শেহনাজ।